মেদিনীপুরের মাটি থেকে মহাকরণের পথে রাজ্য প্রশাসনের তৃণমূল স্থল থেকে শীর্ষাসনে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী। 2020-তে নির্বাচনের আগে মতবিরোধের জেরে তৃণমূল ছাড়েন শুভেন্দু অধিকারী এবং তারপর বিজেপিতে আসা একের পর এক রাজনৈতিক লড়াই। ফোন লাইনে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, আমরা দেখেছি যে একটা সময় তৃণমূলে তিনি তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করেছিলেন এবং দায়িত্ব সামলেছেন। তিনি নন্দীগ্রাম আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সেই জায়গা থেকে বিজেপিতে আসা এবং তারপর এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপিতে দলের নাম্বার 1, এই যে দীর্ঘ রাজনৈতিক লড়াই, আজকে এই বিষয়টা কিভাবে কি বলবেন আপনি? আমি মনে করি যে শুভেন্দু অধিকারী ছাড়া অন্য কোনো নাম এই সময় বিজেপির নেতৃত্বের পক্ষে, শীর্ষ নেতৃত্বের পক্ষে অন্য কোনো নাম মনোনীত করাটা কার্যত অসম্ভব হয়ে পড়েছিল। কেন? আমি খুব দ্রুত সংক্ষেপে জিনিসটা বিশ্লেষণ করার চেষ্টা করি। 2014 সালে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী প্রার্থী হন এবং আরএসএস, সংঘ পরিবার, পার্টি নেতৃত্ব, সেটা হওয়ার আগে, ভোটের অনেক আগে, আমার এখনো মনে আছে যখন ওই বিজেপির কার্যকরী সমিতির বৈঠক হলো মানে গোয়াতে, তখন তাকে প্রচার কমিটির চেয়ারম্যান করা হলো। তাতে কত ঝঞ্ঝাট হয়েছিল, সুষমা স্বরাজ, রাজনাথ সিং, কত ক্যান্ডিডেট। তখন আমার মনে আছে, আমাকে আরএসএস এর একদম শীর্ষ নেতা তিনি বলেছিলেন আরএসএস এর যে নীতিন গাডকারি হয়তো আরএসএস এর খুব ঘনিষ্ঠ একদম ঘরের ছেলে নাগপুরের, কিন্তু নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী না করা হলে কোটি কোটি ভোট আমরা হারাবো। অর্থাৎ শুধু নরেন্দ্র মোদী যদি একটা ভোট ব্যাংক হয়, প্রধানমন্ত্রীর প্রার্থী নরেন্দ্র মোদী তুই ধরে রাখো, তার সাথে প্লাস 10 কোটি মানুষের ভোট। এখন শুভেন্দু অধিকারী এই সময়, এই মুহূর্তে হিন্দু ভোটের কনসলিডেশন করতে পেরেছে। এখন সেটা উচিত কি অনুচিত সেটা অন্য প্রশ্ন, সেটা তো নিয়ে বিতর্ক হতেই পারে। পশ্চিমবঙ্গে বিতর্ক হবে না তো কোন রাজ্যে হবে? কিন্তু গতবারে 45% ভোট পেয়ে বিজেপি কিন্তু সেই সংখ্যাটাকে, সেই ভোট ব্যাংকটাকে আসনে ট্রান্সলেট করতে পারেনি। এবারে যদি মানে শেষ পর্যন্ত কত হয়েছে জানি না, অনেক বেশি হিন্দু ভোটকে তারা কনসলিডেট করতে পেরেছে। ইনস্পাইট অফ মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ মন্দির, মহাকালের মন্দির, সমস্ত কিছু নিয়েও আমি বলছি সেটা বিজেপি পেরেছে করতে। এখন এই অবস্থায় যখন শুভেন্দু অধিকারী হিন্দু ভোট ব্যাংকের পোস্টার বয়, বিজেপির কোর ইস্যু হচ্ছে হিন্দুত্ব, তখন অন্য কোনো নাম যদি তুমি নির্বাচন করো তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ভোট ব্যাংকেই এসে আঘাত লাগবে, তোমাকে সেটা মেনে নিতে হবে। দ্বিতীয়ত, শুভেন্দু অধিকারী একমাত্র ব্যক্তি যিনি অতীতে মন্ত্রী ছিলেন, যেটা অমিত শাহকে বলে হচ্ছে, বাকিরা কেউ কিন্তু অভিজ্ঞতাই নেই কোনো মন্ত্রিত্বের। রাইটার্স বিল্ডিংটা কিরকম, কোথায়, মানে কোন ঘর, সেটা পর্যন্ত কেউ কিছু জানে না। সুতরাং সেই অভিজ্ঞতাটা একটা বড় জিনিস। 3 নম্বর হচ্ছে শুভেন্দু কিন্তু গণনেতা, মাস লিডার। শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত বহুত্ববাদী, মানে পড়াশোনা করা মানুষ, অত্যন্ত সজ্জন, সবই মানলাম, কিন্তু এবং তিনি ট্রাউজার এবং শার্ট পরা বিজেপি নেতা। এবং সেখানে শুভেন্দু কিন্তু গ্রামীণ বাংলা এবং গণভিত্তি সম্পন্ন। এখন গণভিত্তি মানে কি, আমি কি সেটা অন্য কোনো নেতা নেত্রীর সঙ্গে তুলনা করব? আমি বলছি বিজেপির এক্সিস্টিং যারা নেতা নেত্রী তাদের মধ্যে কিন্তু সব থেকে বেশি গণভিত্তি হচ্ছে শুভেন্দুর। এবং সবশেষে তিনি কিন্তু দুবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। সেই জয় পরাজয় নিয়ে বিতর্ক যাই থাকুক, আমাদের সাংবিধানিক গণতন্ত্রে নির্বাচন কমিশনের প্রদত্ত বিজ্ঞপ্তি আমি যদি না মানি তাহলে তো আমি নৈরাজ্যবাদী, তাহলে আমাকে একমাত্র মাওবাদী পথ নিতে হয়, যে আমি এই সিস্টেমটাকেই মানি না। এখন এই সিস্টেমটাকে মানতে হলে শুভেন্দু অধিকারী তো লিডার অফ দ্য অপোজিশন হিসেবে তৃণমূলেরও শীর্ষ নেতৃত্ব 5 বছর মেনেছে না। সুতরাং লিডার অফ দ্য অপোজিশন হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় 6 মাসের মধ্যে আরেকবার ভোটে জিতেছেন। সুতরাং সেই সিস্টেমটাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও, রাজনৈতিক বিতর্ক যাই হোক, রাজনৈতিক আগ্রাসন যাই হোক, তিনি কিন্তু সেটাকে মেনেছেন। এখন দ্বিতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি পরাস্ত করলেন।
এখন তার ফলে দলের কাছে মানে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবে সেটা তো দল ঠিক করবে, সেটা তো তৃণমূল কংগ্রেস ঠিক করবে না বা সিপিএম ঠিক করবে না। সুতরাং দলের কাছে কিন্তু সব থেকে বেশি অ্যাকসেপ্টেড লিডার হলো, এবং সবশেষে অমিত শাহ শুভেন্দুর প্রতি তার একটা মানে স্নেহ এবং তার হাতে তৈরি করা নেতা, তো তিনি মনে করছেন যে যেরকম ভাবে অসমের মুখ্যমন্ত্রীকে তিনি তৈরি করেছেন, আমাদের মানে পশ্চিমবঙ্গে শুভেন্দু হবে হিমন্ত বিশ্ব শর্মা হবে। অনেক অগ্রাধিকার এখন সামনের দিনগুলোতে দেখতে হবে, কিন্তু এই প্রদত্ত কারণগুলির ভিত্তিতেই কিন্তু শুভেন্দু অধিকারী আজকে তার অভিষেক হতে চলেছে। ভাষ্য একদমই জয়ন্তদা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বলা যেতে পারে যে মেদিনীপুর থেকে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন, আমরা দেখেছিলাম অজয় মুখোপাধ্যায়, এবং তারপর দ্বিতীয় শুভেন্দু অধিকারী। এবং সে জায়গা থেকে বাংলার এবারে নতুন বিজেপি সরকার, বাংলার ডাবল ইঞ্জিন সরকারের কাছে প্রথম থেকে যে প্রতিশ্রুতিটা দেওয়া হয়েছিল বঙ্গবাসীকে শিক্ষা থেকে কর্মসংস্থান, আগামী দিনে সে বিষয়টা কিভাবে দেখা হবে? সে ব্যাপারে সব থেকে বেশি অগ্রাধিকার দিতেই হবে বিজেপিকে। তার কারণ এখন শিক্ষামন্ত্রী কে হবে আমি জানি না, স্বপন দাশগুপ্তা হবেন না অন্য কেউ হবেন, এগুলো তো সবই এখন ঘুড়ি ওড়ানো হচ্ছে। সাংবাদিকদের কাজই এখন, আমাদের কাজ হচ্ছে কাইট ফ্লাই, কিছু করার নেই। কারণ মোদি জামানায় সেগুলো আগাম ঘোষণা করা জানা বেশ কঠিন, এবং সেখানে উপমুখ্যমন্ত্রী দুজন হবেন এটাও ধরে নেওয়া হচ্ছে সবই। কিন্তু সে প্রসঙ্গে আমি যাচ্ছি না, কে হবেন শিক্ষামন্ত্রী, কে হবেন শিল্পমন্ত্রী। কিন্তু এই যে মানে একটা হয় কি, পরিবর্তন হলে কিছু শ্যাওলা যে জমা পড়ে, যে কোনো পরিবর্তনই, একটা বাড়িতে রং করলেও তো বাড়িতে কিছু ঝুল পরিষ্কার হয়। তার মানে একটা ঘুণ ধরা দেয়ালে রং করে দেখতে ভালো লাগে, অনেক সময় ঘুণ ধরাটা থেকেই যায়। এখন সেইটাই এখন দেখতে হবে যে বাড়িটাকে পুরো ভেঙে দিয়ে একটা নতুন ইমারত বানানো কিন্তু সোজা কাজ নয়। পে কমিশনের টাকাটাই তো মানে এখন দিতে গিয়ে বিজেপিকে হিমশিম খেতে হবে। কিন্তু একটা আশা, আজকে প্রথম দিন তার যাত্রা শুরু হচ্ছে, আমি প্রথম দিনেই নতুন সরকারকে বলবো না যে তুমি ব্যর্থ হবে, তাহলে আমি প্রেজুডিস, আমি ওপিনিয়নেটেড, আমি বিরোধী। সাংবাদিক হিসেবে আমি বলবো যে যে প্রত্যাশা মানুষের মধ্যে তৈরি হয়েছে, সবাই তো এখন আশা করছে যে একটা কিছু হবে, তো ফলেন পরিচয়তে এখন তাকে সময় দিতে হবে। সেই পরিসরটা দিলে তারা কি করবে, কিভাবে করবে, আগে তো সরকারটা গঠন হবে, তারপরে তাদের এই অগ্রাধিকারগুলো আমরাও বুঝতে পারবো কিভাবে এগোবে। জয়ন্তদা, সেক্ষেত্রে আজকে আমরা দেখলাম অমিত শাহ তিনি আরো একবার স্পষ্ট করেছেন যে শুধুমাত্র বাংলা থেকে নয়, দেশ থেকে খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের বার করব। এই অনুপ্রবেশকারী ইস্যু যেটা বারবার বঙ্গ বিজেপির থেকে কেন্দ্রীয় নেতৃত্বের মুখে শোনা গিয়েছে, এই ইস্যুটাকে সামনে রেখে কিভাবে লড়াইটা আগামীতে জোরদার হচ্ছে? আমার মনে হয় আস্তে আস্তে বিজেপির শীর্ষ নেতৃত্ব অনুপ্রবেশ ইস্যুটাকে প্রকাশ্যে খুব বেশি আর উগ্রভাবে করবে না। এমনকি অসমেও যেভাবে অনুপ্রবেশ কাজ করে, ইস্যুটার কথা বলছি, যেভাবে কাজ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হবে না। তার কারণটা হচ্ছে বাংলাদেশের প্রতিবেশী শুধু রাষ্ট্র নয়, বাংলাদেশে খুব প্রতিক্রিয়া হচ্ছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পুশব্যাকের বিরুদ্ধে বলেছে যদি পুশব্যাক করা হয় তাহলে আমরাও বদলা নেব। পাকিস্তান এবং চীনের সাথে তাদের সুপরিচিত। নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতি করতে চাইছেন, একটা নতুন জায়গায় নিয়ে যেতে চাইছেন, কারণ চায়না, পাকিস্তান, বাংলাদেশ অক্ষটার সাথে নরেন্দ্র মোদীকে কমব্যাট করতে হচ্ছে। জামাত নেতার সাথে কিন্তু জয়শঙ্করও বাংলাদেশে গিয়ে দেখা করেছেন। তার মানে এই নয় যে জামাতের আদর্শটাকে মোদীকে মানতে হবে, কিন্তু এই যে এনগেজমেন্ট, এখন সেখানে শুভেন্দু অধিকারী মানে যখন বিরোধী নেতা ছিলেন, তিনি যেসব কথা বলেছেন সেই রেটরিক্সটা আজকে কিন্তু তাকে গভর্নেন্সে জোর দিতে হবে। সুতরাং অনুপ্রবেশ থাকবে, পুশব্যাক যে করা হবে না সেটা তো কালকে বিদেশ মন্ত্রক থেকেই বলে দেওয়া হয়েছে ডিপোর্টেশন নিয়ে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার পথে যাব। সুতরাং গায়ের জোরে কিছু করা হবে না। এখানে 30% মুসলমান আছে। আজকে আইন শৃঙ্খলার অবনতি হলে তার দায় কিন্তু এখন আর মমতা বন্দ্যোপাধ্যায় না, শুভেন্দু অধিকারীরই হবে। সুতরাং অনেক সাবধানে চলতে হবে। বিজেপির যে মুখপাত্ররা দিল্লি থেকে আজকে পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলছেন, তাদেরকেও কিন্তু অনেক সংখ্যালঘু প্রতিনিধিদের রাখা হচ্ছে, একটা শান্তির বার্তা তার মাধ্যমে যাচ্ছে। এর আগে নাকবি হয়েছিল, আজকে জাফর সাহেবকে দেখলাম। সুতরাং আমার মনে হয় না যে যেটা আমরা মনে করছি, এটা 2014 সালেও দেখেছি নরেন্দ্র মোদী বলেছিলেন অনুপ্রবেশকারীদের দড়ি বেঁধে ঘোরানো হবে। সুতরাং ভারত বাংলাদেশের সম্পর্কে বাংলাদেশের জিও স্ট্র্যাটেজিক পজিশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য পুশব্যাক অ্যান্ড অল দিস থিংস। সেটা আমার মনে হয় না সেটা যতটা ভোট প্রাক নির্বাচনী প্রচারের যতটা প্রয়োজনীয়তা ছিল, আজকে অনেক ধীরে চলনীতি দিতে হবে শুভেন্দু সরকার। একদমই, অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদা আপনাকে। আমাদের রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল ছিলেন ফোন লাইনে।